देवबंद की रास्ते किधर? पुल पर छोड़ोगे तुम। ठीक है जी। রাজধানী দিল্লি থেকে প্রায় ২০০ কিলোমিটারের পথ পশ্চিম উত্তরপ্রদেশের দেওবন্দ। ওই অঞ্চলের আখের ক্ষেতের বুক চিরে গেছে যে মহাসড়ক, সেটাই আপনাকে নিয়ে ফেলবে ধূলিধূসর এই জনপদে, যার এক প্রান্তে বিশাল ক্যাম্পাস জুড়ে দারুল উলুম মাদ্রাসা। এই মুহূর্তে বিশ্বের নানা দেশের প্রায় ১০০০ মুসলিম ছাত্র পড়াশুনো করছেন এখানে। ভারতের তো বটেই, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য কিংবা ব্রিটেন, আমেরিকা, দক্ষিণ আফ্রিকা থেকেও ছাত্ররা শিক্ষা নিতে আসেন এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে। देखिए 1857 में जब म्यूटनी नाकाम हो गई, बहादुर शाह जफर যখন ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহ ব্যর্থ হলো ও বাহাদুর শাহ জাফরকে গ্রেপ্তার করে রেঙ্গুনে নির্বাসিত করা হলো, ভারতীয় মুসলিমরা তখন ভাবলেন ক্ষমতা হাতছাড়া হলেও নিজেদের ধর্মীয় পরম্পরা তো রক্ষা করতে হবে। সেই ভাবনা থেকেই ১৮৬৬-র ৩০শে মে দেওবন্দের ছত্তেওয়ালি মসজিদে মাত্র একজন ওস্তাদ ও একজন শাগরেদকে নিয়ে এই মাদ্রাসার জন্ম। ঘটনাচক্রে যাদের দুজনেরই নাম ছিল মেহমুদ। अनार के दरख्त के नीचे एक छात्र और एक उस्ताद से इसका की शुरुआत हुई। সেদিনের সেই ছোট্ট মাদ্রাসাই আজ মহিরুহের মতো এক বিশাল প্রতিষ্ঠান, যার স্বীকৃতি ও সম্মান গোটা ইসলামী বিশ্ব জুড়ে। সেই সনে প্রতিষ্ঠিত করার মূল যে উদ্দেশ্য ছিল, সেটা ছিল দারুল দেওবন্দ যে বিশ্বের মাজারে বা বিশ্বের দরবারে কীরকম ইসলামিক সৃষ্টি এবং কালচার সেটাকে প্রচার করতে পারে, এবং সেই প্রচার মাধ্যমে দারুল দেওবন্দ অত্যন্তভাবে সফলতা লাভ করেছে। স্বাধীনতা সংগ্রামের সময় আমাদের উলেমারা এই প্রতিষ্ঠানে ভিত গড়েছিলেন, আর আজও সারা দুনিয়া আকৃষ্ট হচ্ছে এই দেওবন্দের প্রতি। এক কথায় বলা যেতে পারে দেওবন্দ হলো ইসলামের এক মার্কাজ বা কেন্দ্রস্থল। উত্তরপ্রদেশের এই অখ্যাত শহরেই গত ১৫০ বছরেরও বেশি সময় ধরে হাদিস আর হানাফিজমের ভিত্তিতে পড়ানো হয়ে আসছে বিশেষ ইসলামী পাঠ্যক্রম, যার নাম দারসে নিজামি। বাংলাদেশে হেফাজতে ইসলামীর বর্তমান প্রধান আহমেদ শফি বা সেদেশের প্রবাদ প্রতিম রাজনীতিক মরহুম মৌলানা ভাসানী, তারা সবাই ছিলেন এই প্রতিষ্ঠানেরই ছাত্র। ভারতেও বদরুদ্দিন আজমল বা মাহমুদ মাদানির মতো রাজনীতিবিদ কিংবা মালয়েশিয়া, পাকিস্তানের বহু ইসলামী নেতাও, তাদেরও শিক্ষা দীক্ষা এই প্রতিষ্ঠানেই। ফলে ইসলামী শিক্ষার কেন্দ্র হিসেবে দেওবন্দের আবেদন যে আন্তর্জাতিক, তা বলার অপেক্ষা রাখে না। दारुल के अलावा दुनिया के अंदर मदारिस और हैं और बड़ी बड़ी इस्लामिक सिटीज़ हैं और দেখুন, ইসলামী বিশ্বে বড় বড় শিক্ষাকেন্দ্র অনেক আছে। দেওবন্দের পরিসর হয়তো বিশাল নাও হতে পারে, কিন্তু এটা হলো পাউরুটির উপর মাখনের মতো। মানে এখানে যে ইসলামিক জ্ঞান, শিক্ষার গভীরতা বা আধ্যাত্মিক পাঠ আপনি পাবেন, তার তুলনা কোথাও মিলবে না। उसकी गहराई उसकी गहराई ये দারুল দেওবন্দের মূল দৃষ্টিভঙ্গি হলো দ্বীনি সমস্ত মাসলাকের ক্ষেত্রে, বিষয়ের ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করা, বাড়াবাড়িও না, ছাড়াছাড়িও না, এবং ইসলামের মূল ধারার যে চিন্তা সেটাকে লালন করাই দারুল দেওবন্দের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। কিন্তু দেশভাগের পরও কিভাবে দেওবন্দ সীমান্তের অন্য পারেও তার আবেদন ধরে রাখতে পেরেছে? दारुल उलूम देवबंद जो है उसमें धार्मिक शिक्षा और আসলে দেওবন্দ প্রতিষ্ঠার পেছনে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাম্রাজ্যবাদের বিরোধিতাও সামিল ছিল, সেখানেই এর বিশেষত্ব। করাচি থেকে কামরূপ, সর্বত্রই দেওবন্দি মাদ্রাসার ছড়াছড়ি, আর তারাই সেখানে ধরে রেখেছে দেওবন্দের প্রভাব। কারণ যারাই এখান থেকে পড়াশুনো করে বেরোতো, তাদের বলা হতো নিজ নিজ এলাকায় গিয়ে একই সিলেবাস অনুসরণ করে তোমরাও সেখানে পাঠশালা চালু করো। জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত ১ পয়সা সরকারি সাহায্য নেয়নি দেওবন্দ, ফিরিয়ে দিয়েছে রাজা বাদশাদের অনুদানও। পুরোপুরি সাধারণ মানুষের দানে আর তাদের ভরসাতেই চলে এই প্রতিষ্ঠান। আর বলা হয়ে থাকে যে পরিবার সামান্য এক মুঠো চালও দিয়েছে দেওবন্দকে, এই প্রতিষ্ঠানের সঙ্গে তাদের সম্পর্ক রয়ে যায় বংশ পরম্পরায়, নারীর টান রয়ে যায় আজীবন। আর সে কারণেই দেশভাগের ফলে এই অঞ্চলের ভূগোল হয়তো বদলে গেছে, কিন্তু পাকিস্তান বাংলাদেশের মুসলিমদের সঙ্গেও দেওবন্দের ইতিহাসের টান সহজে ছেঁড়ার নয়। শুভজ্যোতি ঘোষ, বিবিসি বাংলা।